মূল সিলেট শহরে যে মণিপুরীদের একটা রাজবাড়ি আছে, মণিপুরী রাজার বাড়ি আছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। ভারতের মণিপুর থেকে মণিপুর রাজ্যের যিনি রাজা ছিলেন তিনি কেন মণিপুর রাজ্য ছেড়ে এই সিলেট অঞ্চলে আসছিলেন তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি আসছি মণিপুর রাজার রাজবাড়িতে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই মণিপুর রাজার সিলেট আগমন সম্পর্কে সব কিছু। যে আমি তো মণিপুরি, ভাষার মধ্যে 19-20 থাকতে পারে আমাদের, ঠিক না? এর মধ্যে আমি বলছি এখানে রাজা আসলেন গম্ভীর সিং, ওইটা ব্রিটিশের সাথে যখন যুদ্ধ হইল তখন কিন্তু মণিপুরীরা, তখন তো এই বন্দুক ছিল না আমাদের মণিপুরীদের, ঠিক না? আর তখন তাদের সাথে যুদ্ধ করতে না পেরে গম্ভীর সিং এখানে চলে আসলেন। আমাদের বিগ্রহ আছে, নিতাই গৌর নিতাই 2 বিগ্রহ এখানে বাঁধতে, তারপরে এখানে চলে আসলেন। এখনো দুটো বিগ্রহ নিয়ে, হ্যাঁ, এই বিগ্রহ কিন্তু এখনো পূজিত। আমি তো যতটুকু জানতাম সেটা হচ্ছে মণিপুরি, হ্যাঁ আপনারা যারা হ্যাঁ মণিপুরের মানে সবাই খুব ভালো মানের যোদ্ধা ছিলেন। হ্যাঁ, যোদ্ধা তো ছিলেনই, তবে বন্দুক তাদের হাতে ছিল না। আচ্ছা আচ্ছা, এই অস্ত্র মানে তারোয়াল, এই লাঠি জাঠি এইসব দিয়া, যার কারণে আপনার ওই মানে বর্মীদের সাথে পারেননি। পারতেছি না। আর এমনি যুদ্ধ করতে না পেরে তখন কি তা করছিল, একটা গরুর সাহায্য নিছিল। গরুর মাঝখানে ব্রিটিশরা ঢুকে পড়ছে। হ্যাঁ, তারপরে আমরা তো পূজা করি, আমরা মারি না, পূজা করি। তাদের মাঝখানে ঢুকে তারপরে গিয়া মণিপুরে ঢুকে পড়লো। আচ্ছা আচ্ছা, ঢোকার পরে গিয়া তারা এই বন্দুকের অস্ত্র চালু করতে থাকলো। আর আপনারা মানে হেরে গেলেন। আমরা হেরে গেলাম। আর আপনারা তখন মণিপুর রাজ্য ছেড়ে বাধ্য ছেড়ে হলেন এই এখানে, সিলেট অঞ্চলে আসতে। হ্যাঁ, আর ওই তারপরে রাজা কি আবার চলে গেছিলেন? হ্যাঁ, প্রায় 6 বছর না 7 বছর এখানে ছিলেন। উনার নামানুসারে, গম্ভীর সিংয়ের নামানুসারে আমাদের এই রাজবাড়িটার মণিপুরি রাজবাড়ি। মূল রাজবাড়ি যেটা ছিল সেটা এখন কই? মূল রাজবাড়ি ছিল এটা গিয়া এখানে না, আরেকটা রাজবাড়ি আছে। আচ্ছা, ওইটা কি আছে মূল বাড়িটা? এখন তো ওইখানে সব মুসলিম, সব মুসলিম। আচ্ছা আচ্ছা, ওই রাজার কি কোনো বংশধর বা কেউ কি আছেন না? আপনি কি তার বংশধর নাকি? না, ওনার বংশধর এখানে না। এখানে 7 বছর থাকার পরে তো স্ত্রী সারা তো ছিলেন এখানে। হ্যাঁ, এখান থেকে যাওয়ার পরে ওইখানে মণিপুরে গিয়ে আবার বংশধর হয়েছে, এখানে কোনো বংশধর নেই। তো আপনারা ওনার মানে সেবায়েত। সেবায়েত, তো তখন আপনাদের কাজ কি ছিল সেবায়েতের? এই যে মণিপুরি রাজার যে আপনারা সেবায়েত ছিলেন। সেবায়েত মানে আমাদের ঠাকুর আমরা সেবা করতাম, যত্ন করতাম, রাঁধতাম, ওটা খাওয়াইতাম। আচ্ছা আচ্ছা, এটাই ছিল তখন আপনাদের আমাদের কাজ। এবং এটা কি আপনারা বংশ পরম্পরা এটাই হ্যাঁ, করতেন, মানে রাজার সেবায়েত হিসেবে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, এখনো আছি মণিপুরে আর কি। হ্যাঁ, যেই রাজা আছেন, রাজার তো বংশধররা আছেন, আচ্ছা। তাদের সাথে কি দেখা সাক্ষাৎ হয়? হয় আচ্ছা আচ্ছা, হয়, এখন তো রাজা বলে তো কোনো পরিচয় নাই, তবে এটা মানে সাধারণ মানুষের মতনই থাকে তারা। মানে রাজার তো কোনো বংশধর আস্তে আস্তে তো লুপ্ত হয়ে গেছে, কি বিভিন্ন জাতি বেজাতি এইসব বিয়া টিয়া করে তারপরে তাদের ছেলে মেয়ে হয়েছে। এখন তো রাজা বলতে কিছুই নেই। আপনারা হচ্ছেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ। এই যে ক্ষত্রিয় ব্রাহ্মণ, এইটা আসলে কি মানে? এটা ক্ষত্রিয়রা মানে তখনকার দিনে যুদ্ধ করতো শুধু, বা এই সম্পত্তি এইসব তারা তত্ত্বাবধান করতো। আর আমরা ব্রাহ্মণের এলাকা, আমরা ঠাকুর সেবা করা, এরপরে এই যে কীর্তন ফির্তন এইগুলা আমরা করা। আচ্ছা আচ্ছা, আমাদের কাজ হলো এটা। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণদের। এই জন্য আপনারা রাজাদের সেবায়েত ছিলেন। আর ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ করা। এটা হলো মেইন। এটা কি এই ঘন্টা? হ্যাঁ, ঘন্টা। এটা হলো উনার রাজার এই মন্দিরে দান করা আর কি। এটা 1800 তারিখে। হ্যাঁ হ্যাঁ, আর পুরনো এইগুলা আছে। এই জিনিসটা কি? এইগুলা রাজার কি জানে স্বর মতো রাখছিল আর কি। আর ওইটা হলো গিয়ে আগে যে মোমবাতি জ্বালাতো না, হ্যাঁ, কুপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলাই আছে, আর তো কিচ্ছু না। তার মানে এটা হচ্ছে যে মণিপুরি রাজার ব্যবহৃত কুপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লেখা আছে শ্রীহট্ট কুনঙ্গি শ্রী মহাপ্রভু। এই ঘন্টাটা কি এখন আর আপনারা ব্যবহার করেন না? না না, এটা তো ওইখানে বাইরে রাখলে তেমনি নিয়ে নিবে মানুষরা। এইটা নিয়ে তো অনেক একবার নিয়েছিলাম, এটা নিয়ে যাওয়ার জন্য অনেক লোক আসছিল সরকারিভাবে, এটা আমরা দিই না। এগুলো তো আমাদের স্মৃতি হিসাবে রাখ। ব্রিটিশরা যখন সিলেট শাসন করতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওই সময়ে আপনার মণিপুরে একটা বিপর্যয় ঘটে। তাদের যে রাজ্যটি, সেই রাজ্যটি হঠাৎ করে বর্মীদের হাতে আক্রান্ত হয়। বার্মা ছিল অনেক শক্তিশালী এবং অনেক বড় একটা রাজ্য। ব্রিটিশরা তখন আপনার এই যে বাংলা বিহার উড়িষ্যা নিয়ন্ত্রণ করত, বা বেঙ্গল প্রেসিডেন্সি যেটা, এইটা আকারে যেমন ছিল, সেই বর্মী সাম্রাজ্য বা বার্মা রাজ্য সেটাও আকারে অনেক বড় ছিল, প্রায় ব্রিটিশদের
মানে কাছাকাছি বা সমকক্ষ হওয়ার মতো একটা শক্তি ছিল। বার্মা এবং এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ন্ত্রিত যে বাংলা, বিহার, উড়িষ্যা এর মধ্যে যেসব স্বাধীন রাজ্য ছিল তার মধ্যে একটা ছিল মণিপুর, এবং এটা ছিল ঠিক বার্মার সীমান্তের পাশে। এই জন্য বর্মীরা এটাকে সবসময় তাদের একটা আধিপত্য বিস্তারের চেষ্টা তাদের করতো বা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতো। তো তারা নিয়ন্ত্রণে নিয়ে নিল 1813 সালে আপনার এই যে মণিপুর রাজ্য আপনার এই যে বর্মীদের যে আনুগত্য বা বর্মীদের যে মানে তাদের যে আধিপত্য সেটা স্বীকার করে নিল। তখন যে মণিপুরের রাজা ছিলেন মারজিৎ সিং, তো মারজিৎ সিং আপনার এই যে বর্মীদের যে আধিপত্য বা আনুগত্য তিনি সেটা স্বীকার করে নিলেন 1813 সালে। 1819 সালে একটা ঘটনা ঘটলো, ওই যে বর্মী যে রাজা তো তিনি মারা গেলেন এবং নতুন রাজা তখন ক্ষমতায় আসলেন। তো ওই সময়ে অনুগত রাজ্য হিসেবে মানে এটা মারজিৎ সিংয়ের উচিত ছিল যে সেখানে গিয়ে হাজির হওয়া, ওই অনুষ্ঠানে নতুন রাজার যে অভিষেক অনুষ্ঠান সেখানে তার হাজির হওয়ার কথা, কিন্তু তিনি হাজির হলেন না। এটার মানে হচ্ছে তিনি যে বর্মীদের যে আনুগত্য সেটাকে অস্বীকার করলেন। তিনি হয়তো ভেবেছিলেন যে আগের রাজা মারা গেছেন, নতুন রাজা আসছেন, তাহলে আমি আগের রাজার অনুগত ছিলাম, নতুন রাজার তো অনুগত হওয়ার দরকার নেই। তো মারজিৎ সিং ছিলেন কিছুটা স্বাধীন চেতা, এই কারণে তিনি তাদের যে আনুগত্য অস্বীকার করেছিলেন এবং এটার পরিণাম হয় অত্যন্ত ভয়াবহ। তখন বর্মীরা কী করলো, এই যে 1819 সালে তারা মণিপুরে আক্রমণ করলো এবং বর্মী সেনাপতি, বিখ্যাত সেনাপতি, তার নাম হচ্ছে মহাবান্দুলা। এই মহাবান্দুলা মণিপুর আক্রমণ করে এটাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেন, মানে তাদের বাড়ি ঘর, ফসল, সব কিছু, মন্দির টন্দির সব কিছু ধ্বংস করে দিয়েছিলেন এই যে বর্মী সেনারা। এটা হচ্ছে আপনার এই যে 1819 সালের ঘটনা। তখন কি হলো যে আপনার এই যে মণিপুরের যারা জনগোষ্ঠী, মণিপুর রাজ্যে যারা বসবাস করতেন, আদিবাসী যারা বা মণিপুরি যারা, তারা সবাই তখন পালিয়ে কাছাড়ি রাজ্যে চলে গেলেন। তখন তাদের পাশে ছিল কাছাড়ি রাজ্য, মানে সিলেট এবং মণিপুরের মাঝখানে যে রাজ্যটা, এটা হচ্ছে কাছাড়ি রাজ্য। এটাও একটা আলাদা একটা রাজ্য ছিল, পুরাতন একটা রাজ্য। তো কাছাড়ি রাজ্যে তারা আপনার 1819 সালে তারা সবাই পালিয়ে কাছাড়ি রাজ্যে আশ্রয় নিলেন 1819-20 এই সময়ে। এবং মণিপুরের যে রাজা ছিলেন মারজিৎ সিং, তিনিও কাছাড়ি রাজ্যে চলে গেলেন। ওখানে তার ভাইরা, আরও দুইজন ভাই ছিল তার, একজনের নাম হচ্ছে ছৌরজিৎ সিং, তিনি মারজিৎ সিংয়ের বড় ভাই, এবং আরেক ভাই হচ্ছেন গম্ভীর সিং, তারা দুইজনও কাছাড়ি রাজ্যে ছিলেন। তো মারজিৎ সিং যখন আপনার কাছাড়ি রাজ্যে তিনি যখন আশ্রয় নিলেন, তার সাথে অসংখ্য অগণিত মণিপুরীরা এসে কাছাড়ি রাজ্যে আশ্রয় নিল এবং একটা সময় দেখা গেল সেই রাজ্যটিও তাদের জন্য নিরাপদ না, কারণ এই যে বর্মীরা তখন আস্তে আস্তে সবগুলো রাজ্য দখল করা শুরু করলো। একই সেনাপতি যিনি মণিপুর আক্রমণ করেছিলেন, সেই মহাবান্দুলা, তিনি আহোমে আক্রমণ করলেন এবং আহোম তারা দখল করে নিল 1819 সালে। আহোম রাজ্যটিও তাদের অধীনে চলে গেল। তারপরে রইল কাছাড়ি রাজ্য, এখানেও তারা আস্তে আস্তে 1821-22 সালে মানে কাছাড়ি রাজ্যেও তারা প্রভাব বিস্তার করতে শুরু করে বর্মীরা। এবং 1823 সালের মধ্যে পুরো কাছাড়ি রাজ্যটিও হচ্ছে এই যে আপনার বর্মীদের দখলে চলে গেল। তো মারজিৎ সিং, তারপরে গম্ভীর সিং, ছৌরজিৎ সিং, তারা তিন ভাই, তখন তাদের আর যাওয়ার জায়গা কোথায়, তারা চলে আসলেন তখন ব্রিটিশ শাসিত সিলেটে। এই জায়গায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে তারা বিশাল জায়গা কিনলেন। এই যে সিলেটের যে কালেক্টর ছিলেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কালেক্টর, সেই কালেক্টরের কাছ থেকে তারা, রাজাদের তো ওই যে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এগুলো থাকে, রাজারা তো অনেক ধনী হয়, তো তারা টাকা দিয়ে এটা কিনেছিলেন, ওই ইয়ার কাছ থেকে মুদ্রা দিয়ে, হ্যাঁ, তারা মুদ্রা দিয়ে কিনেছিলেন। কিনে এখানে তাদের সাথে যেসব মণিপুরীরা ছিল, অনেকে তখন তো সিলেটের বিভিন্ন দিকে আশ্রয় নিচ্ছে এবং তাদের সাথে অনেক মণিপুরী ছিলেন, তারা এই যে একটা বিশাল জায়গা কিনে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করলেন। তো এই হচ্ছে মোটামুটিভাবে যে সিলেট শহরে মণিপুরীদের যে আগমনের যে ইতিহাস। ওই সময়ে ব্রিটিশরা দেখলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা গভর্নর জেনারেল বড়লাট, তারা সবাই কিন্তু তখন টেনশনে পড়ে গেলেন যে বর্মীরা যদি এইভাবে আসলে অগ্রসর হয়, তারা সবকিছু দখল করে নিচ্ছে, তারা তো সিলেটও দখল করে নিবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এলাকাও এসে তারা দখল করে নিবে। এবং আসলে এটা একটা সম্ভাবনা দেখা দিল আপনার 1824 সালের একদম জানুয়ারির শুরুতে। বর্মী সেনারা তারা সিদ্ধান্ত নিলে যে তারা জৈন্তিয়া এবং সিলেট হয়ে তারা এই যে আসামে যাবে আর কি, বা ওই সময় এটা ছিল আহোম, তো আহোম তো তাদের দখলে, তো আহোমের একটা জায়গায় তারা যাবে, তারা মার্চ করবে আপনার এই যে জৈন্তিয়া এবং সিলেটের ভেতর দিয়ে। এই সংবাদটা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তারা যখন এটা জানতে পারলেন, ওই সময় তো আবার এই যে মণিপুরি রাজ পরিবার এখানেই অবস্থান করছে, এখানেই তারা অস্থায়ী রাজবাড়ি বানিয়েছেন, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি। তো ওই সময় আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন দেখলো যে যদি বর্মীদেরকে ঠেকানো না যায়, বা বর্মীদের যে এই যে তারা যে একটার পর একটা দখল করে নিচ্ছে, এটা যদি ঠেকানো না যায়, তাহলে তো তারা জৈন্তিয়া, ওইটা অবশিষ্ট ছিল, ওইটা তখনও স্বাধীন ছিল, এটাও তো দখল করবে, আবার এইদিকে সিলেটও দখল করবে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তারা তারা কিন্তু খুবই কৌশলী ছিল এবং তারা খুবই বুদ্ধিমান ছিল। তখন তারা একটা স্ট্র্যাটেজি নির্ধারণ করলো, একটা কৌশল নির্ধারণ করলো যে কীভাবে বর্মীদেরকে ঠেকানো যায়। তো এই কৌশলের মধ্যে তাদের পলিসি ছিল যে সবচেয়ে বেশি যারা এই যে স্থানীয় যারা, তাদেরকে তাদের পক্ষে নিয়ে আসা। এবং এর মধ্যে আপনার মণিপুরি ভাইরা তো ছিলই, তারা তো এখানে অবস্থান করছেই। জৈন্তিয়া রাজাকে ব্রিটিশরা তাদের পক্ষে নিয়ে আসলো, দ্বিতীয় রামসিংহ জৈন্তিয়া রাজা ছিলেন, তো ওনাকে ব্রিটিশরা তাদের পক্ষে নিয়ে আসলো। তার সাথে একটা চুক্তি হলো, এটা রামসিংহ ডেভিড স্কট চুক্তি, যে উভয়ে একসাথে বর্মীদেরকে আসলে আটকাবে বা প্রতিরোধ করবে। কাছাড়ি রাজা যিনি,
সে কাছাড়ি রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ ছিল তার নাম, তার সাথে ব্রিটিশরা একটা চুক্তি করলো। এটা হচ্ছে বদরপুর চুক্তি। তো বদরপুর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আপনার 1824 সালের 6 জানুয়ারি। আর এই যে রামসিংহ ডেভিড স্কট চুক্তি জৈন্তিয়ার সাথে, এটা স্বাক্ষরিত হয়েছিল 1824 সালের 10 জানুয়ারি। তো মাত্র এক সপ্তাহের মধ্যে আসলে দুইটা গুরুত্বপূর্ণ চুক্তি তারা করলো দুইজন রাজার সাথে। কাছাড়ি রাজাও কিন্তু তখন আসলে সিলেটে অবস্থান করছেন, তার রাজ্যটা তখন বর্মীদের হাতে চলে গেছে। বর্মীদের হাতে শুধু চলে গেছে। জৈন্তিয়ার রাজা আছে ওই তার জায়গায়, মানে তিনি উনি স্বাধীন ছিলেন। উনি স্বাধীন ছিলেন। তো এই দুইজন রাজার সাথে তারা চুক্তি করে নিল। আর মণিপুরি ভাইরা তো ছিলই। মণিপুরি ভাইদের মধ্যে গম্ভীর সিং, তার সাথে ব্রিটিশরা তার সাথে একটা তারা পরিকল্পনা করলো যে মণিপুরীদেরকেও একটা সৈন্যদল তারা গঠন করবেন। তো এটাকে বলা হয়, ইতিহাসে বলা হয় মণিপুরি লেভি, যেটা ধারণা করা হয় যে 500 থেকে 2000-এর মধ্যে এদের সংখ্যা হবে। তিনি গম্ভীর সিং একটা মণিপুরি সেনাবাহিনী গঠন করেছিলেন এই যে ব্রিটিশদের সহায়তায়, এবং তিনি মণিপুরে লড়বেন এরকম পরিকল্পনা করা হলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যরা লড়াই করবে কাছাড়ের দিকে, একটু কঠিন ছিল তাদের জন্য। এই জন্য তারা জৈন্তিয়ার রাজাকে পক্ষে নিয়ে যে জৈন্তিয়ার ভেতর দিয়ে সরাসরি আসামে আক্রমণ করবে, আহোমে আক্রমণ করবে, এই ধরনের একটা তারা পরিকল্পনা করলেন, এটা কার্যকর করলেন। এবং এই জন্য এই যে জৈন্তিয়া রাজার সহায়তায় তারা জৈন্তিয়া পাহাড়ের ভেতর দিয়ে সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যরা তারা মার্চ করলো জৈন্তিয়ার ভেতর দিয়ে। তারা ওই যে জৈন্তিয়া পাহাড়ে গুবার যে পথটা, ওই গুভার পথে তারা আহোমে গিয়ে বর্মীদের উপরে আক্রমণ করলেন। তো এই কারণে তাদের এই যে জৈন্তিয়ার যে পাহাড়ের যে পথ যেটা, সেটা ব্যবহারের সুযোগ পাওয়ায় তাদের যে অভিযানটা অনেক সহজ হয়ে গিয়েছিল। এবং বর্মীরা কখনো ভাবতে পারেনি আসলে তারা জৈন্তিয়ার ভিতর দিয়ে গিয়ে ওই দিকে আক্রমণ করবে। তারা ভাবছিল যে কাছাড়ের দিকে আক্রমণ করবে। এবং তাদের যে অবস্থান, তাদের স্ট্রং হোল্ড তারা এমনভাবে সাজিয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখনোই কাছাড় দখল করতে পারবে না, তাদের অনেক সৈন্য ছিল সেখানে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি করলো কি, কাছাড় বাদ দিয়ে ওই জৈন্তিয়ার ভিতর দিয়ে গিয়ে আহোমে আক্রমণ করলো। এবং এটা জৈন্তিয়াবাসীরও সহায়তা ছিল বা জৈন্তিয়া রাজার সহায়তা ছিল। এই কারণে তারা এই যুদ্ধে বিজয় অর্জন করলো। 1824 থেকে 1826-এর মধ্যে এই ইঙ্গো বর্মী যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধটার নাম হচ্ছে আপনার প্রথম ইঙ্গো বর্মী যুদ্ধ বলা হয়। ইংরেজিতে বলা হয় আপনার অ্যাংলো বার্মিজ ওয়ার, বা এটা বার্মিজ ওয়ারও বলা হয়। আর এই যে 1819 সাল থেকে যে 1826 পর্যন্ত এই যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত, মানে যে গম্ভীর সিং আপনার যে স্বাধীন করলেন মণিপুর, বা ব্রিটিশদের সাথে বর্মীদের যে যুদ্ধ, বা জৈন্তিয়ার রাজা সহ কাছাড়ি রাজা সহ এই যে পক্ষ, এই ব্রিটিশ পক্ষের সাথে যে বর্মীদের যুদ্ধ, এই যুদ্ধের 2 বছর হচ্ছে 1824, 25, 26, এর মধ্যে হচ্ছে 2 বছর সময়। আর 1819 থেকে তো বিপর্যয় শুরু। তো মোট হচ্ছে যে এই যে 7 বছরের মতো যে সময়টা, 1819 থেকে 26, এই 7 বছর সময়টাকে বর্মীরা তাদের ইতিহাসে বলে চাহি তারেত খুনতাকপা। চাহি তারেত খুনতাকপা মানে হচ্ছে যে জনবসতি শূন্য সপ্তবর্ষ। ওই সময় মণিপুর খালি ছিল, সবাই পালিয়ে গিয়েছিল, পুরো মণিপুর রাজ্যটাই খালি ছিল। তো ওই চাহি তারেত খুনতাকপা যেটা জনবসতি শূন্য সপ্তবর্ষ, সেটার সমাপ্তি হয় আপনার 1826 সালে, যখন যুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করলো, বা এই যে আবার মণিপুর জয় করলো, আবার যে জৈন্তিয়ার রাজা বা কাছাড়ি রাজা বা মণিপুরের আর ব্রিটিশরা এই যে পক্ষটা, এই পক্ষ যখন জয়লাভ করলো, তখন আপনার হচ্ছে যে এই যে চাহি তারেত খুনতাকপা এটার সমাপ্তি হলো। এবং মণিপুরীরা তাদের দেশে তখন একটা ফেরার সুযোগ হলো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই 7 বছরের মধ্যে আসলে তাদের বাড়ি ঘর, মন্দির, যে ক্ষেত, ফসলের ক্ষেত, তারপরে যে সব কিছুই, তাদের যে জুম বা সব কিছুই হচ্ছে যে ধ্বংস হয়ে গিয়েছিল, বা বর্মীরা আরও নিখুঁতভাবে ধ্বংস করেছিল। তো এত ধ্বংসযজ্ঞের মধ্যে আসলে তারা আবার সেখানে গিয়ে আবার নতুন করে কিভাবে শুরু করবে, 7 বছর তো এখানে অনেক কিছুই তারা করে ফেলেছে, অনেক কিছুই করে ফেলেছে। এই কারণে তারা মণিপুরীদের একটা বড় অংশ কিন্তু তারা ফিরে যাননি। অনেকে ফিরে গিয়েছিলেন, কিন্তু অনেকেই ফিরে যাননি। তারা দেখলেন যে আমরা তাহলে যেখানে চলে এসেছি আমরা এখানেই সেটেল হয়ে যাই। তো এই হচ্ছে সিলেট শহরে যে তাদের যে সেটেল হওয়ার যে ইতিহাস।